আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে ২০২৬ সনের সেপ্টেম্বর মাসটি আসলে কেমন যাবে, এ বিষয় নিয়ে আলোচনা করছি। ভবিষ্যৎ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং কোনো অবস্থাতেই ভবিষ্যতে কী ঘটবে এই বিষয় নিয়ে কখনো কোনো মানুষ বলতে পারেন না। এটা আল্লাহর জাত, সেফাত এবং ইজ্জতের কসম। এটা গেল একটি বর্ণনা। আর অন্যদিকে যেটা হলো যে এই প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন একই ঘটনা বারবার ঘটান এবং নির্দিষ্ট সময়টিতে। আমরা যেভাবে চন্দ্র এবং সূর্য ব্যবহার করি আমাদের গণনার জন্য, আমরা যেভাবে আকাশের গ্রহ তারা নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করি সেই হারানো পথ খুঁজে পাওয়ার জন্য, সময় নির্ধারণের জন্য, আমাদের যে প্রকৃতিগুলো রয়েছে সেই প্রকৃতির যে বিভিন্ন উপকরণ রয়েছে সেই উপকরণের মধ্যেই আমরা খুঁজে পাই কখন ধান রোপণ করতে হবে, বপন করতে হবে। আমরা খুঁজে পাই কখন নদীতে জোয়ার আসবে, আমরা টের পাই সুনামি কিভাবে আসবে, এবং আমরা বুঝতে পারি কালবৈশাখী, ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল কিভাবে আমাদের জীবনে আসবে। আবার আমরা এও টের পাই যে সুষম সুন্দর একটি প্রকৃতি এবং পরিবেশ, বৃষ্টি, সূর্যের আলো এবং একই সঙ্গে বাতাসের গতিবিধি কি করে আমাদের জীবনে সুখ এবং স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসবে। এখন আমরা বিজ্ঞানের কল্যাণে অন্ততপক্ষে ৩-৪ বছর আগের থেকে বুঝতে পারি এবং কখনো কখনো কোনো ঘটনা বিজ্ঞানের কল্যাণে ১০০ বছর আগে, ৫০০ বছর আগে, এমনকি ১০০০, ১০,০০০ বছর আগে আমরা এখন নিখুঁতভাবে বলে দিতে পারি যে আগামী ১০,০০০ বছর পর মহাকাশের কোন গ্রহটি কিভাবে নড়াচড়া করবে এবং কোন নক্ষত্রটি খসে পড়বে এবং কোন উল্কাপিণ্ডটি অপর কোন উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষ ঘটাবে। তো এই যে চর্চা, এটাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান চর্চা। এটার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই। যখন থেকে ধর্ম শুরু হয়েছে এই পৃথিবীতে তখন থেকে জ্যোতির্বিজ্ঞান শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে ভবিষ্যৎবাণী করতে নিষেধ করেছেন কয়েকটি কারণে। প্রথম কারণটা হলো যে এই জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে একটা গ্রুপ আছে যারা নিজেদেরকে জাদুকর মনে করেন এবং তারা মানুষকে বিভ্রান্ত করেন এবং মানুষকে ভয় দেখান। প্রকৃতির যে অমুক নিয়মে যা কিছু ঘটবে সেটা একরকম, কিন্তু এটাকে নিয়ে যে ব্যবসা করা, জাদুকরি মানে একটা অ্যাটিটিউড প্রদর্শন করা এবং একই সঙ্গে মানুষের জীবন এবং জীবিকা স্তব্ধ করে দেওয়া, এটা ধর্মীয় দিক থেকে হারাম। এরকম নানা বিষয়াদি রয়েছে, কিন্তু এই যে ধর্মের সঙ্গে সঙ্গে আবার এই পৃথিবীর বিজ্ঞান বুঝতে পারা, ম্যাথমেটিক্স বুঝতে পারা, আকাশের গ্রহ নক্ষত্র বুঝতে পারা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা যদি আমরা না করতাম আজকে আমরা সেই আদিম যুগ থেকে এই সভ্যতার যুগে আসতে পারতাম না। আমাদের দেশের ১২টি মাস সারা পৃথিবীতে আছে, কিন্তু আমাদের দেশের ১২টি মাস সিঙ্গাপুরের ১২ মাসের মতো নয়, কিংবা ফিনল্যান্ড, নেদারল্যান্ড অথবা ধরুন নরওয়ের ১২ মাসের মতো নয়। আমাদের দেশের যে ৬টি ঋতু তাও পৃথিবীর অন্য দেশের মতো নয়। তো সেই দিক থেকে বাঙালির যে প্রকৃতি এবং পরিবেশ, সেই প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে মিল রেখে আমরা মোটামুটি গত ১০০ বছরে কী ঘটেছে বাংলাদেশে এবং সারা দুনিয়াতে সেইগুলোকে কেন্দ্র করে আমাদের এই দেশে ২০২৬ সনে সেপ্টেম্বর মাসে কী ঘটতে পারে এটা নিয়ে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমি আন্দাজ করতে পারছি সেই বিষয়গুলো আপনাদের কাছে বলব। ইতিমধ্যে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে যারা আমার দর্শক ২০২৬ সনের জুলাই মাস নিয়ে এবং আগস্ট মাস নিয়ে আমি গত ৩-৪ মাস ধরে বা আরও আগে গত ৬ মাস ধরে যে সকল কথাবার্তা বলে আসছি, জুলাই মাস চলে গেছে, আমার পুরনো ভিডিওগুলো দেখেন, অলমোস্ট দেখবেন যে একেবারে 99% সেই কথাগুলো মিলে গেছে। আগস্ট মাসে আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটেছে, যেটা আমি বলেছিলাম যে জুলাই মাসে যে ঘটনাগুলো
কুকড হবে সেটা পারফরমেন্স দেখাবে, এটা মঞ্চস্থ হবে হলো আগস্ট মাসে। তো আরেকটা ভিডিও করবো এই আগস্ট মাসের যা কিছু হচ্ছে সেটার প্র্যাকটিক্যাল অবস্থাগুলো নিয়ে। আজকে আমি যখন এই ভিডিওটি করছি তখন সাভারে একটি বাড়িতে বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে এবং জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে সেখানে ঘেরাও করে রাখা হয়েছে। অন্যদিকে বরিশাল জজ কোর্টে বোমা হামলা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে ঘটছে এই আগস্ট মাসে। কারণ এর প্রেক্ষিতে সেপ্টেম্বর মাসে কি হবে, অর্থাৎ জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটল সেটা পূর্ণমাত্রায়, মানে জুলাই মাসের প্রস্তুতিগুলো পূর্ণমাত্রায় পারফরমেন্স দেখানোর চেষ্টা করা হবে আগস্ট মাসে। আর আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটবে এটার ফলাফল আমরা পেয়ে যাব সেপ্টেম্বর মাসে, বড়জোর অক্টোবর মাসে একদম ফাইনাল। নভেম্বর থেকে আর এই সমস্যাগুলো থাকবে না, তখন থেকে আবার নতুন ইতিহাস শুরু হবে। তো সেই দিক থেকে এই যে সেপ্টেম্বর মাসটি আমাদের জন্য ইতিহাসের একটি ক্রান্তিকাল, ইতিহাসের একটি ট্রায়াঙ্গল এবং ইতিহাসের যেটিকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। ইতিবাচক ধরতে পারেন, নেতিবাচক ধরতে পারেন, এটা এই সেপ্টেম্বর মাসে ঘটে যাবে। কিন্তু আমাদের জন্য সেটা শুভ ফল বয়ে আনবে না, যাকে বলা হয় নেতিবাচক ফল বয়ে নিয়ে আসবে, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিন্তু সারা দুনিয়ায় যারা জ্যোতির্বিজ্ঞান চর্চা করেন, ইতিহাস চর্চা করেন, তাদের কাছে এই মাসটিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। অন্য কোনো মাসকে কিন্তু, যেমন ব্ল্যাক আগস্ট, আমাদের দেশে শোকাবহ আগস্ট মাস বলা হয়, এটা আওয়ামী লীগের লোকজন বলে। কিন্তু আগস্ট মাসকে কেউ কখনো ব্ল্যাক আগস্ট বলে না, ব্ল্যাক ডিসেম্বর বলে না, ব্ল্যাক ফেব্রুয়ারি বলে না। কিন্তু গ্লোবালি শত শত নয়, হাজার বছর ধরে এই সেপ্টেম্বর মাসটিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এখন এই ব্ল্যাক সেপ্টেম্বর মাসে কি কি হয়েছে সাম্প্রতিক সময়, একেবারে কয়েকটি ঘটনা আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। পুরো আমেরিকার যে কোর্স অফ অ্যাকশন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছে এই ব্ল্যাক সেপ্টেম্বর। আমেরিকার সঙ্গে মুসলমানদের সম্পর্ক, আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক, আমেরিকার সঙ্গে সারা দুনিয়ার সম্পর্ক, এটা এই সেপ্টেম্বর মাসে নির্ধারিত হয়েছে, যেটিকে আমরা 9/11 বলি। যে কারণে আফগানিস্তানকে তছনছ করলো আমেরিকা, যে কারণে আজ পাকিস্তান একটা জঙ্গি এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে, যে কারণে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে আমেরিকা নাক গলাচ্ছে এই ব্ল্যাক সেপ্টেম্বরকে উদ্দেশ্য করে। এর আগে এই অঞ্চলকে নিয়ে তারা নাক গলাত না। তারা এখন মনে করছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর আফগানিস্তান, এই অঞ্চলগুলোতে ইনক্লুডিং চীনের উইঘর এবং আফগান সীমান্তের সাথে সম্পৃক্ত ইরান এবং রাশিয়ার এই যে এখন যে সিআইএস কান্ট্রিগুলো, আগে যেটা সোভিয়েত ইউনিয়নের ছিল, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই মুসলমান প্রধান যে অঞ্চলগুলো রয়েছে, এই পুরো অঞ্চল সম্পর্কে আমেরিকা এবং ইউরোপের যে আজকের দৃষ্টিভঙ্গি, এটি শুরু হয়েছিল ব্ল্যাক সেপ্টেম্বরকে কেন্দ্র করে। আমরা জানি যে আমেরিকার টুইন টাওয়ারে জোড়া দুটো, মানে আমেরিকার গর্ব, সেখানে বিমান হামলা হয়েছিল। ইতিহাসের ভয়ানক, জঘন্য, নির্মম বোমা হামলা। দুটো প্লেন এই এত বড় বিল্ডিংয়ে আক্রমণ চালিয়ে এই পুরো বিল্ডিংটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল, কোনো পারমাণবিক যুদ্ধ কখনো এরকম এত বড় দুটো দানব আকৃতির বিল্ডিংকে শেষ করতে পারে না। এবং এখানে ওদের হিসেবে প্রায় 1100 লোক আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও মারা গিয়েছিল। অনেকে বলেন এটা আফগানিস্তান আক্রমণ করার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
নিয়ন্ত্রণ করার জন্য পেন্টাগনের একটা কূটচাল ছিল। আবার অনেকে বলেন যে এটা মূলত আমেরিকার সাথে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে, মধ্যপ্রাচ্যের সাথে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য মূলত ইসরায়েল এই ঘটনাটা ঘটিয়েছে। উদাহরণ হিসেবে অনেকে বলার চেষ্টা করছে যে ওই টুইন টাওয়ারে হাজার হাজার ইহুদি চাকরি করতেন, কিন্তু একজন সিঙ্গেল ইহুদি সেই দিন মারা যাননি। তারা আগেই ওখান থেকে সরে পড়েছিলেন বা ওই দিন তারা অফিসে যাননি। এনিওয়ে, এগুলো নিয়ে বিতর্ক হতে থাকবে এবং এই ঘটনার জন্য দায়ী করা হয় বিন লাদেনকে এবং তালেবান সরকার এবং তালেবান সরকারের সাহায্যকারী আল কায়েদাকে। এবং আমরা সেই তালেবান নিধন, আল কায়েদার যে ঘটনাগুলো সেগুলো জানি এবং সেই তাণ্ডব এখনো পর্যন্ত আমাদেরকে তাড়া করছে। আজ বাংলাদেশের সেন্ট মার্টিন, বাংলাদেশের সীমান্তে তারা এক একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা যে তাদের প্রক্রিয়া, এখানে সার্জিও গোরের মতো প্রভাবশালী ট্রাম্পের বন্ধুকে ভারতে নিয়োগ দেওয়া এবং একই সঙ্গে তরলে গরমে, মানে তরলে কঠিনে যেভাবে তারা পাকিস্তানকে তছনছ করে দিচ্ছে। একদিকে তাদের যাকে বলা হয় পরমাণু প্রযুক্তি তারা নিয়ে নিতে চাচ্ছে, বোমা তারা নিয়ে নিতে চাচ্ছে, অন্যদিকে আবার তাদেরকে ব্যবহার করছে এজ এ ভাড়াটিয়া সৈন্য হিসেবে। মানে যাকে বলা হয় যে সুন্দরী কুলবধূকে যখন কেউ কৃতদাসী বানিয়ে ফেলে, ঠিক ওইভাবে পাকিস্তান নামক রাষ্ট্রটিকে এই তালিবান ইস্যুকে কেন্দ্র করে, এই আল কায়েদাকে ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা এই পর্যায়ে নিয়ে গেছে। এবং এটা শুরু হয়েছে এই সেপ্টেম্বর মাস দিয়ে, 9/11, যেটিকে বলা হয় ব্ল্যাক সেপ্টেম্বর। এর আগে মানে আপনারা সেই ইন্টারনেটে দেখে নেবেন, এই সেপ্টেম্বর মাসেই জাপানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়। এর এত বড়, যেটাকে জাপানের ইতিহাসে ব্ল্যাক সেপ্টেম্বর বলা হয়, এত বিশাল ক্ষয়ক্ষতি কখনো জাপানে হয়নি কোনো ভূমিকম্প দ্বারা। আপনারা জানেন তাইওয়ান এবং জাপান এই দুটো রাষ্ট্রই মূলত ভূমিকম্প প্রবণ এলাকা। ভূমিকম্প সেখানে তাদের কাছে ডাল ভাত। কিন্তু এর আগে একবার একটা ভয়াবহ সুনামি হলো, সেই সুনামির চাইতেও ভয়ঙ্কর ছিল সেই ব্ল্যাক সেপ্টেম্বরে এখানকার যে ভূমিকম্পটি। এই ব্ল্যাক সেপ্টেম্বরে আমেরিকার মানে একটা শহরে, সম্ভবত নিউ ইয়র্ক অথবা শিকাগোতে আগুন লেগে যায়, যেটিকে বলা হয় ব্ল্যাক গ্রেট ফায়ার, গ্রেট ফায়ার অফ শিকাগো বা গ্রেট ফায়ার অফ নিউ ইয়র্ক, দু জায়গায় হয়েছিল। এবং এটাতে মানে পুরো শহর তছনছ হয়ে যায় এই সেপ্টেম্বর মাসে। একইভাবে সেপ্টেম্বর মাসে গ্রেট লন্ডন ফায়ার, সেখানে আগুন লেগে, একটা লন্ড্রি থেকে আগুন লেগে পুরো শহরে 3 দিন ধরে আগুন জ্বলতে থাকে এবং 13,000 বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে পুরো লন্ডন শহরকে তছনছ করে দেয় এই ব্ল্যাক সেপ্টেম্বর। তো এইভাবে হাজারো রকম উদাহরণ আমি দিতে পারবো। প্রতি বছর এভাবে 4-5টি ঘটনা, যদি আপনি 50 বছরের ইতিহাস ধরেন, বহু ঘটনা সাম্প্রতিক সময় আপনি পাবেন। এগুলো সপ্তদশ শতাব্দী থেকে আপনার আজকের এই সময়টা পর্যন্ত এই ঘটনাগুলো বললাম। কিন্তু আপনি যদি আরও যান পেছনে, তাহলে এরকম হাজার হাজার ঘটনা আপনি ইউরোপে দেখতে পারবেন, ভারতবর্ষে দেখতে পারবেন, আর বাংলাদেশেও অসংখ্য ঘটনা দেখতে পারবেন এই সেপ্টেম্বর মাসে। আমাদের এই সময়টিতে সেপ্টেম্বর নিয়ে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। সরকারকে প্রচণ্ড সতর্ক হতে হবে, রাজনৈতিক দলকে সংযত হতে হবে এবং আমরা যারা জনগণ রয়েছি, জনগণকে আরও অতিরিক্ত সতর্ক হতে হবে। এই কারণে কথাগুলো বলা, কোথাও কোনো সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। এই সময়গুলোতে কোনো অবস্থাতে বাড়াবাড়ি করা যাবে না, কোনো অবস্থাতেই কোনো বিষয়ে ঝুঁকি নেওয়া যাবে না। যতটা সম্ভব সবর করতে হবে এবং এই সবরের মধ্যেই হয়তো আমাদের বরকত নির্ভর করে। প্রকৃতি কখনো কখনো কোনো ক্ষয়ক্ষতিকে মানব জাতির জন্য, দেশের জন্য, কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য অনিবার্য করে তোলে। আমাদের দেশে সেপ্টেম্বর মাসের জন্য যে অনিবার্য পরিণতি রয়েছে, যেটি হয়তো আমরা 1991 সন থেকে বা গত 20 বছর ধরে, 30 বছর ধরে আমাদের যে ক্রমাগত পাপ, সেই পাপের ফলে যে সকল ক্ষত আমরা তৈরি করেছি আমাদের অর্থনীতিতে,
আমাদের জ্বালানিতে, আমাদের আমলাতন্ত্রে, আমাদের ব্যুরোক্রেসিতে, আমাদের বিচার ব্যবস্থায় সব জায়গাতে আমরা যে ঘাগুলো তৈরি করেছি, আমরা আমাদের চলার যে পথ, সেই পথগুলোকে যেভাবে আমরা নষ্ট করেছি, সেইগুলো এই সেপ্টেম্বর মাসে এসে যেন অল অন এ সাডেন কোথাও একত্রিত না হয়, সব ক্ষোভ যেন কোথাও জমা না হয়, মানে সব দুর্ঘটনা যেন এক জায়গাতে গিয়ে না ঘটে। এই জন্য আসলে মূলত আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা সবাই জানেন যে সরকার এই মুহূর্তে ভীষণ রকম একটা সেন্সিটিভ অবস্থায় রয়েছে জ্বালানি বিষয় নিয়ে। কোনো অবস্থাতেই জ্বালানির যে প্রয়োজন, সেই প্রয়োজনের সঙ্গে আমাদের যে রাষ্ট্রীয় ভর্তুকি, আমাদের সিস্টেম লস, যেভাবে অর্থাৎ বিভিন্ন এই জ্বালানি সেক্টরের সাথে যারা জড়িত, তারা যেভাবে পুকুর চুরি, সাগর চুরি করে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা, গত ধরেন সেই এরশাদ জমানা থেকে 80-র দশক থেকে আজ পর্যন্ত বিদ্যুতের ক্ষেত্রে, ডিজেল, পেট্রোল, অকটেন পরিবহনের ক্ষেত্রে আমরা সিস্টেম লস, গ্যাসের ক্ষেত্রে সিস্টেম লস, চুরি চামারির যে প্রশ্রয় দিয়ে আসছি সেটি এখন আর বহন করা যাচ্ছে না এই 2026 সনের জুলাই আগস্টে এসে। ইন ডিটেলস এটা নিয়ে আলাদা একটা ভিডিও হতে পারে। বাস্তবতা হলো যে এখানে আমাদের লোকেরা, হাজার হাজার নয়, লাখ লাখ লোকেরা, সরকারি কর্মকর্তা, বেসরকারি লোকজন, ভোক্তা, ব্যক্তি পর্যায়ের লোকজন, যত লোক এই গ্যাস চুরি করছে, বিদ্যুৎ চুরি করছে, ডিজেল চুরি করছে, এটার ভার রাষ্ট্র এতকাল বহন করলেও আমরা এই গত 2 বছর ধরে আর বহন করতে পারছি না। সারা পৃথিবীর অর্থনীতির কারণে আমরা এখানে যে সাবসিডিজ দেবো সেটা পাচ্ছি না। এটা এই সময়টাতে এসে মারাত্মক আকার ধারণ করেছে। ফলে এখন জ্বালানি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়ার কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে আবার প্রতিপক্ষ রাজনীতি করার চেষ্টা করছে। কাজে এখানে সরকারকে খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে, সমস্যার সমাধান করতে হবে। আর এই যে যারা বড় বড় কথা বলছে এই প্রাইভেট সেক্টরে দেওয়া যাবে না, তাদেরকে ধরে ঠিক পশ্চাৎ দেশে 10টা বাড়ি লাগিয়ে দিলেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই জ্বালানির সমস্যা নিয়ে যদি 10 লাখ লোক রাস্তায় নামে, এদেরকে পশ্চাৎ দেশ লাল করাতে দূরের কথা, এদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি এখন রাষ্ট্রের হাতে নেই। এগুলো একটা কত জটিল একটা সমস্যা। 2 নম্বর হলো যে এই সময়টাতে আমাদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, জ্বালানির পরে অর্থনৈতিক মেরুদণ্ড, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা, টাকার সাপ্লাই, ডলারের সাপ্লাই, মানুষের আয় রোজগার, এর মধ্যে কোনো অবস্থাতেই মানে একটা গ্রাফ টানা যাচ্ছে না। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কি করব, কোনো অবস্থাতেই গ্রাফ টানা যাচ্ছে না। চারিদিক থেকে শুধু দুঃসংবাদ এবং আপনি কোনো একটা সমস্যা রাতারাতি সমাধান করার মতো কোনো ম্যাজিক্যাল পাওয়ার আপনার হাতে নেই। এখানে তারেক রহমান সাহেবের পরিবর্তে শেখ হাসিনা যদি আসতেন, শেখ হাসিনার পরিবর্তে যদি নরেন্দ্র মোদী আসতেন, নরেন্দ্র মোদীর জায়গায় যদি বলা হতো যে গ্লাড স্টুইন নামক যে বিখ্যাত যাকে বলা হয় অর্থনীতিবিদ, বা অ্যাডাম স্মিথ আসতেন, মানে বিশ্বের সবচেয়ে যারা বলে কস্ট ম্যানেজমেন্টের শ্রেষ্ঠ যে সকল অর্থমন্ত্রী রয়েছেন, এমনকি চাণক্যকে যদি এই মুহূর্তে দায়িত্ব দেওয়া হতো, বা সম্রাট আকবরের যে অর্থমন্ত্রী, তাকেও যদি দায়িত্ব দেওয়া হতো, এই সময়টাতে ফেল করত। কাজেই কোনো অবস্থাতেই ফ্যামিলি কার্ড বলেন, খাল কাটা বলেন, জনপ্রিয় যে বিষয়গুলো, রাষ্ট্রের অর্থ ব্যয় হবে এরকম কোনো প্রকল্প আগামী 1-2 বছরে কোনো জনপ্রিয় প্রকল্প নেওয়া যাবে না। এখন শুধুমাত্র ডাল, আলু ভর্তা এগুলো দিয়ে নিজেরা খেতে হবে, অন্যকে উদ্বুদ্ধ করতে হবে, রাষ্ট্রীয় ব্যয় 1 পয়সা বাড়ানো যাবে না। যত রকম মন্দ হোক, রাষ্ট্র বন্ধ হয়ে যাক, কর্মচারীরা সব স্ট্রাইক করুক, কিন্তু এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে যদি পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, পুরো দেশে সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, কল্পনাই করা যায় না। ফলে এই বিষয়গুলোকে সরকার, মানে সরকারের ক্ষমতায় থাকাটা, এখানে যদি সরকার মনে করে আমাকে ডক্টর ইউনূসের মতো, শেখ হাসিনার মতো যেভাবে ক্ষমতায় থাকতে হবে, তাহলে সরকারও মরবে, জনগণও মরবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্ল্যাক সেপ্টেম্বরের কবলে পড়বে। কাজে এখানে রাষ্ট্রনায়কের মতো খুব স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে এই রাষ্ট্রের ব্যয় বাড়ানোর ব্যাপারে এবং রাষ্ট্রের ব্যয় কমানোর ব্যাপারে। যে কোনো মূল্যে রাষ্ট্রের ব্যয় কমাতে হবে।
বাজেট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরিশোধিত বাজেটে সরকারের টার্গেট থাকবে যে বাজেট দেওয়া হয়েছে তার অর্ধেক টাকায় কি করে এই রাষ্ট্র চালানো যায়, সেইভাবে ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ যে ক্ষতগুলো তৈরি হয়েছে সেই ক্ষত এই সেপ্টেম্বর মাসে রীতিমতো সুনামি আকারে দেখা দেবে। সর্বশেষ রাজনীতি। আওয়ামী লীগের সাথে বিএনপির সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বিএনপির সাথে আইএসআইয়ের সম্পর্ক, বিএনপির সাথে সিআইয়ের সম্পর্ক কীরকম অবস্থা আমরা জানি না, কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল যেভাবে তৎপরতা দেখাচ্ছে, যেভাবে রাজনৈতিক দলগুলো গুটির চাল চালছে, যেভাবে সরকারের ভিতরের যারা লোকজন আছে তারা যে অনেকে সরকার শত্রুদের কাছে বিক্রি হয়ে যায়নি, তারা যে গুপ্ত এজেন্ট রূপে সরকারের মধ্যে একেবারে সরকারের ঘনিষ্ঠজন হয়ে কাছাকাছি বসে সরকারের 12টা বাজাচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এবং এই ধরনের ক্রাইসিস যখন ঘটে তখন সকল সমস্যা প্রাসাদ থেকে শুরু হয়। শেখ হাসিনার পতনের শেষ সময়টাতে আপনি দেখুন তার যত সমস্যা, মানে রাজপথ থেকে আন্দোলনকারীরা যা করেছে তার 10 গুণ করেছে তার প্রাসাদ থেকে। বিএনপি জামাত যা কিছু করেছে আর 100 গুণ করেছে তিনি যাদেরকে সেনাবাহিনীতে পুলিশে নিয়োগ দিয়েছিলেন তাদের নির্বুদ্ধিতার কারণে, তাদের বাড়াবাড়ির কারণে এবং তাদের যাকে বলা হয় অসংযত আচরণের কারণে। ওই সময় বিচার বিভাগের সিদ্ধান্ত, পুলিশের বাড়াবাড়ি এবং মিলিটারির প্রথমে বাড়াবাড়ি এবং শেষের দিকে শেখ হাসিনাকে সহযোগিতা না করা, ঠিক সেম ঘটনা যে এখন ঘটবে না, এখন ঘটছে না, এটা কিন্তু বলা যাবে না। ফলে এই সরকারকে অন্তত 2টি বছর যদি তারা থাকে চমৎকারভাবে পুরো পরিস্থিতি রাষ্ট্রনায়কের মতো সামাল দিতে হবে। আর যদি দেখে যে পারছি না, সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হবে। বাবারে আমি পারলাম না, তোমরা তোমাদের মতো করে দেখো, যারা কথাবার্তা বলছো জাতীয় সরকার করো, সামরিক শাসন দাও, যা ইচ্ছা তাই করো, আওয়ামী লীগের আনো, আমরা বাবা এটা পারবো না। কিন্তু এর বাইরে যদি না আমাকে এটা ধরেই রাখতে হবে, তাহলে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড বা লৌহ গোলক, এটাকে যদি আপনি ধরে রাখতে চান, স্বর্ণগোলক সোনার তৈরি কিন্তু আগুনে উত্তপ্ত, আপনি হাতে নিয়ে করতে চান, আপনি মারা যাবেন। রাষ্ট্র পরিচালনা এই যে যা কিছু বললাম তার চাইতে যে কোনো সময়ের চাইতে অনেক কঠিন। সেক্ষেত্রে এই যে সেপ্টেম্বর মাসের যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলগুলো সরকারকে আগে স্বীকার করতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে খুঁজতে হবে, তারপর এগুলো ম্যানেজ করার মতো প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। আদারওয়াইজ সবাই মিলে সেই টাইটানিকের মতো আমাদের অন্ধকার রজনীতে শৈল সমুদ্র, বরফের যে সমুদ্র, সেখানে ডুবে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।